অবসর জীবন নিয়ে আমরা অনেকেই ভাবি, কিন্তু পরিকল্পনা শুরু করি দেরিতে। ভারতে দীর্ঘমেয়াদী অবসর সঞ্চয়ের ক্ষেত্রে সবচেয়ে ভরসাযোগ্য স্কিমগুলোর একটি হলো ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস। এটি শুধু ট্যাক্স সেভিং বা পেনশন স্কিম নয়, এটি একটি ডিসিপ্লিনড ওয়েলথ বিল্ডিং সিস্টেম। তবে অনেকের মনে প্রশ্ন হতে পারে, জরুরি প্রয়োজনে কি এনপিএস থেকে টাকা তোলা যায়, অথবা রিটায়ারমেন্টের আগে বের হতে চাইলে কি নিয়ম? আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, এনপিএস এর সঙ্গে যদি ফিক্সড ডিপোজিট বা এফডি যোগ করা হয়, তাহলে কি রিস্ক কমানো সম্ভব? এনপিএস এর উইথড্রল রুলস এবং কিভাবে এফডি আপনার আর্থিক ভবিষ্যৎকে আরও স্থিতিশীল করতে পারে। এনপিএস অ্যাকাউন্টের ধরন। এনপিএস এর দুটি প্রধান অ্যাকাউন্ট রয়েছে। টায়ার 1 বাধ্যতামূলক রিটায়ারমেন্টের জন্য, টায়ার 2 ঐচ্ছিক তুলনামূলকভাবে বেশি ফ্লেক্সিবল। উইথড্রল নিয়ম মূলত টায়ার 1 এর ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটিতে লক ইন থাকে। পার্শিয়াল প্রিম্যাচিওর উইথড্রল বা আংশিক অগ্রিম উত্তোলন। এনপিএস দীর্ঘমেয়াদী স্কিম হলেও কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে আংশিক টাকা তোলা যায়, কিন্তু তার শর্ত কি? কমপক্ষে 3 বছর বিনিয়োগ থাকতে হবে। নিজের মোট অবদানের সর্বোচ্চ 25% পর্যন্ত তোলা যাবে। কোন কারণে তোলা যাবে? সন্তানের উচ্চশিক্ষা, সন্তানের বিয়ে, গুরুতর অসুস্থতার চিকিৎসা, বাড়ি কেনা বা নির্মাণ। জীবনের সর্বোচ্চ 3 বার এই সুবিধে নেওয়া যাবে। প্রতিটি উত্তোলনের মধ্যে কমপক্ষে 5 বছরের ব্যবধান থাকতে হবে। মনে রাখবেন, সব জরুরি পরিস্থিতি এই তালিকার মধ্যে পড়ে না। এই জায়গাতে ফিক্সড ডিপোজিট একটি ব্যাকআপ হিসেবে কাজ করতে পারে। এফডির বিপরীতে লোন নেওয়া যায়, যার ফলে মূল বিনিয়োগ না ভেঙেও জরুরি টাকা পাওয়া সম্ভব। উইথড্রল অ্যাট রিটায়ারমেন্ট 60 বছরে উত্তোলন। যখন আপনি 60 বছরে পৌঁছবেন, তখন এনপিএস কর্পাস ব্যবহারের নির্দিষ্ট নিয়ম। অন্তত 40% দিয়ে একটা অ্যানিউটি কিনতে হবে মাসিক পেনশন পাওয়ার জন্য। বাকি 60% এককালীন তুলে নিতে পারবেন। যদি মোট কর্পাস 5 লাখ টাকার কম হয়, তাহলে পুরো টাকা একসঙ্গে তুলে নেওয়া যায়। এখানে একটি স্মার্ট স্ট্র্যাটেজি হতে পারে এনপিএস অ্যানিউটি এর পাশাপাশি একটি এফডি রাখা, যেখানে মাসিক বা ত্রৈমাসিক সুদ পাওয়া যায়। এতে রিটায়ারমেন্টে ক্যাশ ফ্লো আরও স্থিতিশীল হয়। প্রিম্যাচিওর এক্সিট বা 5 বছর পর আগাম প্রস্থান। যদি কেউ 60 বছরের আগে এনপিএস থেকে বের হতে চান, তাহলে নিয়ম আরও কড়া। অন্তত 5 বছর স্কিমে থাকতে হবে। মোট কর্পাসের 80% দিয়ে অ্যানিউটি কিনতে হবে। বাকি 20% এককালীন তোলা যাবে। যদি কর্পাস 2.5 লাখ টাকার কম হয়, তাহলে পুরো টাকা তুলে নেওয়া সম্ভব। এই কারণেই এনপিএস দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে ভাবা উচিত। স্বল্পমেয়াদী লক্ষ্য পূরণের জন্য এফডির মতো নিরাপদ এবং নমনীয় বিকল্প উপযোগী হতে পারে। ডেথ অফ দ্য সাবস্ক্রাইবার। প্রাইভেট সেক্টর এমপ্লয়ি, মনোনীত ব্যক্তি বা আইনগত উত্তরাধিকারী 100% কর্পাস তুলতে পারবেন। গভর্নমেন্ট এমপ্লয়ি, কর্পাস 5 লাখ টাকার কম হলে পুরো টাকা তোলা যাবে। 5 লাখের বেশি হলে 80% অ্যানিউটি, বাকি অংশ লামসাম। কেন এনপিএস প্লাস এফডি একটি ব্যালেন্স পন্থা? এনপিএস মূলত মার্কেট লিঙ্কড। দীর্ঘমেয়াদে উচ্চ রিটার্নের সম্ভাবনা থাকে, কিন্তু স্বল্প মেয়াদে ওঠানামা থাকতে পারে। অন্যদিকে এফডি নিশ্চিত রিটার্ন, নির্দিষ্ট সময়কাল 12 থেকে 60 মাস, লিকুইডিটি এবং লোন সুবিধে। অর্থাৎ এনপিএস দেয় গ্রোথ আর এফডি দেয় স্থিরতা। দুটি একসঙ্গে থাকলে রিটায়ারমেন্টের পরিকল্পনা আরও শক্তিশালী হয়। এনপিএস শুধু একটি বিনিয়োগ স্কিম নয়, এটি একটি ডিসিপ্লিন। এটি আপনাকে দীর্ঘমেয়াদী সঞ্চয় অভ্যস্ত করে, কিন্তু জীবনে অনিশ্চয়তা থাকবেই। তাই শুধুমাত্র একটিমাত্র স্কিমের ওপর নির্ভর না করে একটি ব্যালেন্সড পোর্টফোলিও তৈরি রাখা বুদ্ধিমানের কাজ। রিটায়ারমেন্ট প্ল্যানিং মানে শুধু টাকা জমানো নয়, সঠিক সময়ে সঠিক নিয়ম বুঝে সিদ্ধান্ত নেওয়া। আজ থেকেই ভাবুন, আপনার অবসর জীবনের আর্থিক নিরাপত্তা কতটা প্রস্তুত। 2026 সালের শুরুতেই ভারতের অটো সেক্টরে বড় চমক। গাড়ি, বাইক থেকে ট্রাক, সব সেগমেন্টেই বিক্রি বাড়ছে দ্রুত গতিতে। জানুয়ারি মাসেই যাত্রীবাহী গাড়ির বিক্রি ছাড়িয়ে গেছে 4,56,000 ইউনিট, যা গত বছরের তুলনায় প্রায় 12.5% বেশি। টানা 4 মাস ধরে ডাবল ডিজিট গ্রোথ, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ভারতীয় অটো বাজার আবার শক্তভাবে ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু হঠাৎ এই উত্থানের কারণ কি? শুধুই উৎসবের বাজার, নাকি অর্থনীতির ভিত আরও মজবুত হচ্ছে? নীতিগত সিদ্ধান্ত ও বাজারে ইতিবাচক প্রভাব। 2025 সালের শেষ দিকে জিএসটি কমানো এবং গাড়ি নির্মাতাদের দামের সমন্বয়ে এই দুই বড় সিদ্ধান্ত অটো সেক্টরে নতুন গতি এনে দিয়েছে। দাম কিছুটা কমায় সাধারণ ক্রেতাদের আগ্রহ বেড়েছে।
ফলে নতুন গাড়ি কেনার প্রবণতা চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, ডিসেম্বরে যে বিক্রি হয়েছিল জানুয়ারিতে তা আরও প্রায় 14% বেড়েছে। অর্থাৎ বাজারে শুধু সাময়িক চাহিদা নয়, ধারাবাহিক ক্রেতা আগ্রহ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কর ছাড় এবং অর্থনৈতিক স্থিতিশীলতার কারণে ভোক্তাদের আস্থা বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে গাড়ির বিক্রিতে। বড় কোম্পানিগুলির পারফরমেন্স। ভারতের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা মারুতি সুজুকি জানিয়েছে তাদের বুকিং প্রায় 25% বেড়েছে। যদিও উৎপাদন এবং ইনভেন্টরি ম্যানেজমেন্টের কারণে বিক্রির সংখ্যা তুলনামূলক কম হারে বেড়েছে, তবুও বাজারে চাহিদা যে শক্তিশালী তা স্পষ্ট। অন্যদিকে হুন্ডাই মোটর ইন্ডিয়া জানুয়ারিতে তাদের ইতিহাসে সর্বোচ্চ মাসিক বিক্রি করেছে। সংস্থার কর্তারা মনে করছেন 2027 অর্থবর্ষেও গাড়ির বাজার 5 থেকে 6% হারে বাড়তে পারে। দেশীয় সংস্থাগুলোর মধ্যে টাটা মোটরস এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা নজর কেড়েছে সবচেয়ে বেশি। টাটা মোটরসের বিক্রি বেড়েছে 46% আর মাহিন্দ্রার বিক্রি বেড়েছে প্রায় 25%। মাহিন্দ্রার নতুন মডেলগুলোর জন্য রেকর্ড বুকিং হয়েছে, যা বাজারে এসইউভি সেগমেন্টের জনপ্রিয়তাকেই তুলে ধরছে। শুধু গাড়ি নয়, বাইক এবং কমার্শিয়াল সেগমেন্টেও উত্থান। এই বৃদ্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটা শুধু যাত্রীবাহী গাড়ির মধ্যে সীমাবদ্ধ নয়, 2 চাকার গাড়ির বাজারেও একই ছবি। হিরো মোটোকর্পের বিক্রি বেড়েছে 26%, টিভিএস মোটরের বিক্রি বেড়েছে 30% আর রয়্যাল এনফিল্ডের বিক্রি বেড়েছে 16%। এর মানে শহর থেকে গ্রাম সব জায়গাতেই ক্রয় ক্ষমতা বাড়ছে। কমার্শিয়াল ভেহিকেল বা ট্রাক বাস সেগমেন্টেও ইতিবাচক ছবি দেখা যাচ্ছে। টাটা মোটরসের এই সেগমেন্টে বিক্রি বেড়েছে 29%। শিল্প এবং লজিস্টিক্স সেক্টরে কার্যকলাপ বাড়ার ইঙ্গিত দিচ্ছে এই সংখ্যা। একই সঙ্গে ট্রাক্টর বিক্রিও বেড়েছে উল্লেখযোগ্যভাবে, যা গ্রামীণ অর্থনীতির শক্তিশালী অবস্থানকেই তুলে ধরছে। বাজারের বড় ছবি এবং অর্থনৈতিক ইঙ্গিত। বিশেষজ্ঞদের মতে অটো সেক্টর অনেক সময় দেশের অর্থনৈতিক অবস্থার আয়না হিসেবে কাজ করে। যখন মানুষ বড় কেনাকাটায় আগ্রহ দেখায়, তখন বোঝা যায় ভবিষ্যৎ নিয়ে তাদের আস্থা রয়েছে। ভারতের অটো নির্মাতারা বর্তমানে অনেক আন্তর্জাতিক বাজারের তুলনায় ভালো পারফর্ম করছে, যেখানে অন্য দেশে অর্থনৈতিক অনিশ্চয়তা এখনো রয়েছে। 2026 সালের বাজেটেও উৎপাদন বৃদ্ধি এবং উপভোক্তা ব্যয় বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে, যা অটো সেক্টরের জন্য ইতিবাচক বার্তা। নতুন প্রযুক্তি, ইলেকট্রিক ভেহিকেল এবং নতুন মডেল লঞ্চ সব মিলিয়ে আগামী কয়েক বছর এই সেক্টরে প্রতিযোগিতা আরও বাড়বে। সব মিলিয়ে বলা যায় 2026 সালের শুরুতেই ভারতের অটো সেক্টর শক্তিশালী পুনরুদ্ধারের পথে। কর ছাড়, দামের সমন্বয়, নতুন মডেলের আকর্ষণ এবং ক্রেতাদের বাড়তি আস্থা, এই 4টি বিষয় বাজারকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে সামনে চ্যালেঞ্জও রয়েছে, ইনপুট খরচ, সুদের হার এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি। তবুও বর্তমান প্রবণতা বলছে যদি এই চাহিদা বজায় থাকে তাহলে 2027 অর্থবর্ষ পর্যন্ত ভারতের অটো ইন্ডাস্ট্রি বৃদ্ধির ধারাই ধরে রাখতে পারবে। অর্থনীতি যত এগোবে, রাস্তায় ততই বাড়বে নতুন গাড়ির সংখ্যা, আর সেটাই এখন ভারতের অটো সেক্টরের নতুন গল্প।